আবির অনেকক্ষণ হলো চলে গেছে। মায়া অবাক গলায় বলল। আমাকে না নিয়ে চলে গেল? মায়া তখনও লিফটের বাইরে দাঁড়িয়ে, আর আরমান লিফটের দরজা বন্ধ হতে যাচ্ছিল, কিন্তু আরমান হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, তোমার আবির ভাইয়া তোমাকে না নিয়ে চলে গেছে। এখন কি তোমার এখানে থাকার ইচ্ছা আছে? মায়া তাড়াহুড়ো করে লিফটে ঢুকতে ঢুকতে বলল। না, এই তো আসছি। বলেই লিফটে উঠে গেল। তারপর নিচে এসে আরমান একজন সিকিউরিটিকে বলল পুরো অফিসের লাইটটা অফ করে দিয়ে সবকিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে তালা দিয়ে দিতে। এই অফিসে অনেক গার্ড আছে, গার্ড দেওয়ার জন্য। তাদের মধ্যে বিশ্বস্ত একজনের কাছে অফিসের চাবি থাকে। দুইজন আরমানের কথা মতো গেল সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে। এটা ওদের রোজকার কাজ। আরমান মায়াকে দাঁড়াতে বলে গাড়ি আনতে গেল। আরমান গাড়ি নিয়ে এসে মায়াকে উঠতে বললে মায়া বলে, আমি আপনার সাথে যেতে পারবো না। আরমান রেগে বলল, আমার সাথে একদম নাটক করবে না, অনেকটা দেরি হয়ে গেছে, আকাশের অবস্থা ভালো না। মায়া আকাশের দিকে তাকিয়ে দেখলো মেঘ গুড়গুড় করছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর আরমানের অফিস থেকে মেন রোড যেতে অনেকটা, এখানে কোনো ক্যাবই পাবে না। তাছাড়া ক্যাবের ড্রাইভারের থেকে আরমানি বেশি বিশ্বস্ত। মায়া এসব ভাবতে ভাবতে আবারও আরমানের ধমকানোর আওয়াজ শুনতে পেল। এই মেয়ে, তোমার কানে কথা ঢোকে না? এসো বলছি। মায়া আরমানের ধমকে চমকে উঠে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। মায়া উঠে বসতে আরমান গাড়ি স্টার্ট দিল, এরপর রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো, সাথে ঝড়ো হাওয়া। আস্তে আস্তে বৃষ্টির বেগ বাড়তে লাগলো, সাথে প্রচন্ড জোরে বজ্রপাত। ওরা অর্ধেক রাস্তা চলেই এসেছে, আর অর্ধেকটা গেলেই বাড়ি পৌঁছে যাবে। ঠিক তখনই ওদের গাড়িটা জোরে আওয়াজ তুলে বন্ধ হয়ে গেল। আর এদিকে মায়া ভয়ে সিটিয়ে গেছে। রাস্তার ধারের গাছগুলো এত দুলছে যেন মনে হচ্ছে ভেঙে ওদের গাড়ির উপর পড়বে। এদিকে আরমান অনেক চেষ্টা করার পরেও গাড়ি স্টার্ট নিল না। তখনই কিছুটা দূরে জোরে বজ্রপাত হলো, আর ওদের সামনে একটা গাছ মরমর করে আওয়াজ তুলে ভেঙে পড়লো। মায়া ভয়ে চিৎকার করে উঠলো। অতিরিক্ত ভয় পেয়ে মায়া কাঁপতে শুরু করলো। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি, আর এমনিতেও বজ্রপাত ভীষণ ভয় পায় মায়া। আগে যখন বজ্রপাত হতো তখন মায়া ওর পাপার একদম বুকের কাছে বসে থাকতো। ছোট থেকে বজ্রপাতে ভীষণ ভয় পায় মায়া। এখন তো আবার ওরা মাঝ রাস্তায় আছে। চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, আশেপাশে গাছ ভেঙে পড়ছে। এত কিছু দেখে ভয়ে মায়ার প্যানিক অ্যাটাক শুরু হলো। কেমন থরথর করে কাঁপতে লাগলো, মুখ দিয়েও আর কোনো আওয়াজ বের হচ্ছে না। এদিকে আরমানও মায়ার এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেল। মায়া সামনের সিটে আরমানের পাশে বসেছিল। আরমান তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নিল। তারপর বলতে লাগলো, মায়া প্লিজ রিল্যাক্স, ভয় পেও না, কিচ্ছু হবে না, আমি আসি তো। আরমান বলতে বলতে মায়া জ্ঞান হারালো। ও নো, জ্ঞান হারিয়ে ফেলেছি। ও ড্যাম ইট, এখন কি করি? এখনও চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি থামার বদলে বাড়ছে। আরমান কি করবে ভেবে পাচ্ছে না। মাথার উপরে গাছগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে গাড়ির উপরে। না, গাড়িতে থাকাটা রিস্কি হয়ে যাবে। দূরে বিদ্যুৎ চমকানোর আলোয় একটা ছোট চায়ের দোকানের মতো দেখা যাচ্ছে, কিন্তু দোকানটা ভিতর থেকে বন্ধ। আশেপাশে আর কোনো ঘরবাড়ি নেই, চারিদিকে গাছপালা। আরমান আর কিছু না ভেবে মায়াকে নিজের কোলে তুলে নিয়ে অনেক কষ্টে গাড়ি থেকে বেরিয়ে এলো। তারপর হাঁটা ধরলো ওই চায়ের দোকানের মতো ছোট্ট ঘরটার দিকে। মায়ের মাথাটা ভালো করে বুকে চেপে ধরলো। ঝড়ের এতটাই বেগ যে হাঁটতেও কষ্ট হচ্ছে আরমানের। অত স্বাস্থ্যবান মানুষটাকে মনে হচ্ছে যেন উড়িয়ে ফেলে দেবে। আরমান মায়ের মাথাটা ভালো করে বুকে চেপে ধরলো। ঝড়ের এতটাই বেগ যে হাঁটতেও কষ্ট হচ্ছে আরমানের। অত স্বাস্থ্যবান মানুষটাকে মনে হচ্ছে উড়িয়ে ফেলে দেবে ঝড়ে। চারিদিক অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আওয়াজে চারিপাশ আলোকিত হয়ে উঠছে। আরমান মায়াকে কোলে নিয়ে অনেক কষ্ট করে এগিয়ে গেল ওই চায়ের দোকানটার দিকে। দোকানটার সামনে গিয়ে দুই হাতে মায়াকে কোলে নেয়, পা দিয়ে আওয়াজ করলো টিনের বানানো দরজায়, আর মুখে আওয়াজ করে চেঁচিয়ে উঠল, কেউ আছেন? প্লিজ হেল্প মি, একটু দরজা খুলুন প্লিজ। চারিদিকে ঝড়ো হাওয়া আর বজ্রপাতের আওয়াজে হয়তো ভিতরে থাকা মানুষগুলোর কানে আরমানের গলার আওয়াজ পৌঁছাচ্ছে না। আরমান পা দিয়ে জোরে জোরে শব্দ করতে লাগলো টিনের দরজায়। তখনই ভেতর থেকে আওয়াজ হলো হয়তো কেউ দরজা খুলছে। আরমান একটু সরে দাঁড়ালো। ঠিক তখনই আওয়াজ করে খুলে গেল টিনের দরজা। সামনে একজন মধ্যবয়সী হ্যাংলা পাতলা লোক দাঁড়িয়েছে। দরজা খোলার সাথে সাথে ভিতর থেকে কিছুটা আলো এসে বাইরেরটাও আলোকিত করে দিল। হ্যাঁ, আরমান ঠিকই ধরেছিল, এটা একটা ছোট চায়ের দোকান। ভিতরে দিয়ে হয়তো ছোট বাড়ির মতো আছে। আসলে একটা ছোট বাড়ি, তার সাথে একটা লাগোয়া ছোট্ট দোকান। লোকটি বলল, কি হয়েছে বাবা এত রাতে? আরে তোমার কোলে দেখছি কেউ আছে। এসো আগে ভিতরে এসো, বৃষ্টিতে ভিজে যাচ্ছ যে। লোকটি ভেতরে যেতে বলায় আরমান তাড়াতাড়ি মায়াকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। সামনে একটা বেঞ্চ রাখা ছিল। আরমান আর কোনো কিছু না ভেবে মায়াকে ওই বেঞ্চে শুইয়ে দিল। অনেকক্ষণ থেকে কোলে নিয়ে আছে, তাই ওর পুরো হাত ব্যথা করছে। মায়া অজ্ঞান, আর আরমানের কোলে থাকে ওর গায়ের ওড়না কিছুটা এলোমেলো হয়ে গেছে। সামনে একজন বয়স্ক লোক, তাই আরমান কিছুটা সংকোচ নিয়ে মায়ের গায়ের ওড়নাটা কিছুটা টেনে নামিয়ে দিল। তারপর লোকটার দিকে ঘুরে বলল, আসলে আমাদের গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, আর বজ্রপাতের ভয়ে জ্ঞান হারিয়েছে। ও বুঝতে পেরেছি, তা ও তোমার বউ বুঝি? আরমান এই কথার প্রতি উত্তরে কি বলবে বুঝতে পারল না। তখন একজন মধ্যবয়সী মহিলা এগিয়ে এসে তাড়াতাড়ি বলল, কী সব বলছো তুমি? ওদের দেখেই তো বোঝা যাচ্ছে যে ওরা স্বামী স্ত্রী।
আর তুমি প্রশ্ন করছো? তারপর আরমানের দিকে তাকিয়ে মহিলাটি বলল, তুমি ওকে এখানে শোয়ালে কেন বাবা? ভেতরে নিয়ে আসো। ওইটুকু বেঞ্চ থেকে পড়ে যাবে মনে হচ্ছে। তুমি ওকে ভেতরে নিয়ে আসো। মহিলাটির কথায় আরমান আবারও মায়াকে কোলে তুলে নিল। তারপর মহিলাটিকে অনুসরণ করে এগিয়ে গেল ভেতরের দিকে। একটা ছোট্ট ঘরে একটা ছোট্ট কাঠের চৌকি, তাতে মহিলাটি তাড়াতাড়ি করে একটা কাঁথা বিছিয়ে দিল, সাথে একটা বালিশও দিল। এটা দেখে আরমান বলল, আন্টি ও তো ভিজে গেছে, কথা ভিজে যাবে তো। ও কোনো ব্যাপার না বাবা। তোমরা বড় ঘরের মানুষ, শুধু চৌকিতে শোয়ালে গায়ে হাতে ব্যথা করবে। তুমি চিন্তা করো না, জামা কাপড় পাল্টানোর পর আবারও আমি কাঁথাটা পাঠিয়ে দেব। তুমি শুয়ে দাও তোমার বউকে। আরমান আর কিছু না বলে মায়াকে শুইয়ে দিল। মহিলাটি বলল, ওর তো জামাগুলো পাল্টাতে হবে বাবা, না হলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ আন্টি প্লিজ, ওর এই ভিজা জামাটা একটু পাল্টানোর ব্যবস্থা করুন। হ্যাঁ বাবা, আমি দেখছি। তুমি আসো, তোমার জামা পাল্টাতে হবে। তুমিও ভিজে গেছো। আরমান বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালো। 2 কামরার মাটির ঘর, ঘরগুলো ছোট ছোট। বাড়ির পেছনের দিকে দোকানটি, আর সামনে রোড। বাড়ি যাওয়া আসার এই রাস্তায় এই দোকানটিকে প্রতিদিন দেখে আরমান। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। এরই মধ্যে দূরে জোরে কোথাও বজ্রপাত হলো, তাই কারেন্ট চলে গেল। সাথে সাথে অন্ধকার হয়ে গেল চারিপাশ। লোকটা এবং মহিলাটি তাড়াতাড়ি করে হ্যারিকেন জ্বালালো দুটো। একটা হ্যারিকেন নিয়ে মহিলা ছুটে গেল মায়া যেই ঘরে আছে সেই ঘরে। লোকটা জানালো তাদের নাকি বস্তির ভিতরে আগে বাড়ি ছিল, আর এই দোকান অনেক আগেই করেছিল। তাদের এক মেয়ে ছিল, কঠিন রোগ হয়েছিল তার। টাকা পয়সার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি, তাই মারা গেছে। জীবন তো কারোর জন্য থেমে থাকে না, জীবনে চলতে গেলে টাকার দরকার। উনি ইনকাম করা বন্ধ করে দিলে তো আর পেট চলবে না, তাই উনি দোকানে আসলে বউ তার মেয়ের শোকে সারাদিন কান্না করতো। বউকে বাড়িতে একা রেখে এসেও দোকানে তার মন টিকতো না, তাই এই কারণে এই ফাঁকা জায়গায় ছোট্ট বাড়িটা বানানো। মহিলাটি মায়াকে যেই ঘরে রাখা হয়েছে সেই ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে গিয়ে একটা নতুন লুঙ্গি গেঞ্জি একটা শাড়ি নিয়ে এসে আরমানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও বাবা, ভিজে জামা কাপড়গুলো পাল্টে এগুলো পরে নাও। তুমি বলছি বলে আবার রাগ করো না। বুঝতে পারছি বড় ঘরের মানুষ তোমরা, তবুও তুমি বলছি কারণ তোমরা আমাকে ছেলে মেয়ের বয়সী। আরমান তৎক্ষণাৎ বলে উঠল, আরে আন্টি তুমিটাই ঠিক আছে, ও কোনো ব্যাপার না, আমি রাগ করছি না, বরং ভালো লাগছে। মহিলাটি মুচকি হেসে বলল, তোমরা বড় ঘরের হলে কি হবে, মনটা কিন্তু অনেক ভালো। আরমান কিছুটা বোকা হেসে লুঙ্গি গেঞ্জি এবং শাড়িটা দেখিয়ে বলল, কিন্তু আন্টি আমি তো শাড়ি পরতে পারি না, আর এই লুঙ্গিও পরতে পারি না। আরে দেখছো, আমিও না। হ্যাঁ সেটাই তো, তুমিও আর কিভাবে শাড়ি পরাতে পারবে? কই আমাকে দাও, আমিই পরিয়ে দিয়েছি। আর তোমার চাচা দেখিয়ে দেবে কিভাবে লুঙ্গি পরতে হয়। আসলে তোমার চাচা লুঙ্গি ছাড়া তো আর কিছু পরে না, তাই এসব পেন্ট আমাদের ঘরে নেই। তাই কিছু মনে করো না বাবা। না আন্টি আমি কিছু মনে করছি না, আপনি যান, ওর জামাটা পাল্টে দিন। মহিলাটি চলে গেল। আর এদিকে আরমান শার্ট কোট খুলে গেঞ্জি পরতে নিলেও লুঙ্গিটা পরতে পারল না। লোকটি অনেক দেখিয়ে দিলেও পারল না, শেষ পর্যন্ত ওই লোকটি পরিয়ে দিল। কিন্তু তবু আরমান ভয় পাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি লুঙ্গির গিট খুলে পড়ে যাবে, আর একবার যদি পড়ে যায় তাহলে ওর সাধ্য নাই যে নিজে পড়ে। তাই লোকটিকে একটা সেফটি পিন এনে দিতে বলল। লোকটা একটা বড় সাইজের সেফটি পিন এনে দিলে আরমান তার নিজের মতো করে লুঙ্গিটা টাইট করে সেফটি পিন এঁটে নিল। এবার যেন একটু শান্তি পেল আরমান। যাক বাবা, আর ভয় নেই লুঙ্গি খুলে যাওয়ার। ও চেয়েছিল ভেজা প্যান্টেই থাকতে, কিন্তু ওনারা ওদের জন্য এত করছে, আর ও লুঙ্গি না পরায় যদি কিছু মনে করে, তাই এই সেফটি পিন দিয়ে লুঙ্গি পরা। কিছুক্ষণের মধ্যে মহিলাটি হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, জামা তো পাল্টিয়ে দিয়েছি বাবা, জ্ঞান না থাকায় শাড়িটা কোনো রকমে গায়ে পেঁচিয়ে দিয়েছি। কিন্তু মেয়েটার শরীরে তো ভীষণ জ্বর এসেছে, জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। আরমান এটা শুনে তাড়াহুড়ো করে গেল মায়া যে ঘরে আছে সেই ঘরে। গিয়ে মায়ের কপালে হাত দিয়ে দেখলো সত্যি গা ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না একেবারে। হারিকেনের আলোয় মায়ের মুখটা আরও মায়াবতী লাগছে। চারিপাশে আবছা হলদেটে আলো। তখন মহিলাটি একটা বাটি করে জল একটা কাপড়ের টুকরো হাতে নিয়ে ঘরে প্রবেশ করলো। আরমান তাড়াতাড়ি মায়ের মাথার কাছে বসে বলল, আমাকে ওটা দিন আন্টি, আমি পানিপট্টি দিচ্ছি। আগে তুমি তোমার বুকে আর একবার কোলে তুলে নাও। বিছানাটা কিছুটা ভিজে গেছে, পাল্টাতে হবে। আরমান মহিলাটির কথায় মায়াকে আবারও কোলে তুলল। এরপর মহিলাটি পানির বাটির পাশে রেখে বিছানাটা পাল্টে দিলে আরমান সাবধানে মায়াকে বিছানায় শুইয়ে দেয়। এরপর মহিলাটি পানির বাটি আরমানের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল, আর আরমান কাপড়টা ভিজিয়ে মায়ের কপালে দিতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মহিলাটি হাতে একটা থালা এবং একটা ওষুধ নিয়ে ফিরে এলেন। উনি বললেন, এতে দুটো রুটি আর তরকারি আছে বাবা, মেয়েটার একটু জ্ঞান ফিরলে খাবারটা খাইয়ে দিয়ে এই প্যারাসিটামল ট্যাবলেটটা খাইয়ে দিও। ঠিক আছে আন্টি, আপনি যান, আপনারা গিয়ে শুয়ে পড়ুন, এমনিতে আমাদের জন্য অনেকটা কষ্ট পেতে হচ্ছে আপনাদের। আরে না বাবা, এতে কষ্টের কি আছে,
একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের উপকার করতে না পারি তাহলে আর মানুষ কেন হলাম? চিন্তা করো না বাবা, তোমার বউ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আমরা পাশের ঘরে আছি, কোনো দরকার পড়লে অবশ্যই ডাকবে। এই বলে মহিলাটি ঘরের দরজাটা টেনে দিয়ে চলে গেল। আর আরমান হারিকেনের আলোয় মায়ের কপালে পানিপট্টি দিতে থাকলো। আরমান মনে মনে ভাবে, কি আছে এই মেয়ের মুখে যে শুধু তাকিয়ে থাকতেই মন চায়, কেন চোখ ফেরাতে ইচ্ছে করে না। আচ্ছা, এই মায়ায় যদি মাইশা হতো তাহলে কতই না ভালো হতো। না না, কি ভাবছে এসব? ও মায়া কেন মাইশা হতে যাবে? ও কি এই মায়ের প্রতি দুর্বল হয়ে পড়ছে? না না, ও কি কিছুতে এই মেয়ের প্রতি দুর্বল হলে চলবে না, কিছুতেই না। ও শুধু ওর পিচ্চি মায়াবতীকে ভালোবাসে। হ্যাঁ, মায়াবতী তো, ওর পিচ্চি মায়াবতী, যার আবছা মুখ এখনো ভুলতে পারেনি আরমান। সেই মায়াভরা দুই চোখ এখনো ভুলতে পারেনি আরমান। সেই পিচ্চি মায়াবতীর চোখের কথা মনে পড়তেই আরও দুটি চোখ ভেসে উঠল আরমানের মনের ক্যানভাসে, আর তাতেই চমকে উঠল। হ্যাঁ, এই দুই চোখের তো অনেক মিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ও তো এতদিন খেয়াল করেনি। মায়ার ওর পিচ্চি মায়াবতীর চোখের তো অনেক মিল, আর মুখের গঠনটাও। না না, এটা কিভাবে সম্ভব? না, ওর স্পষ্ট মনে আছে নেম প্লেটে মাইশা তালুকদার নাম লেখা ছিল, আর এর নাম তো মায়া। 1 মিনিট, তালুকদার? হ্যাঁ, তালুকদার। মায়া আর মাইশা নামের শেষে একই পদবি। না না, ওকে খোঁজ লাগাতে হবে, জানতে হবে মায়ার ব্যাপারে। হ্যাঁ, ওকে খোঁজ লাগাতে হবে মায়ার ব্যাপারে, যেভাবেই হোক ও ওর পিচ্চি মায়াবতীকে খুঁজে বের করবেই। আরমানের মন খুব করে চাইছে যেন মায়ায় ওর পিচ্চি মায়াবতী হয়। ওর অবুঝ মন ধরে নিল মায়ায় ওর পিচ্চি মায়াবতী। কিন্তু উপরওয়ালা লীলা খেলা কেই বা জানে। আমরা কি আর যেমনটা ভাবি তেমনটা কি আর সবসময় হয়? হয় না। আর এটাই হচ্ছে বাস্তব। এরই মধ্যে মায়ার জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো জ্বরের ঘোরে আছে। জ্বরের ঘোরে পাপা পাপা বলে ডাকছে মেয়েটা। আর মায়ার এই ডাকে আরমান নিজের ভাবনা সাগর থেকে বেরিয়ে এলো। মায়া, এই মায়া, শুনতে পাচ্ছ আমার কথা? কিন্তু না, মায়ার কোনো হুঁশ নেই। আরমান মায়ের কপালে হাত দিয়ে দেখলো এখনো অনেক জ্বর আছে। মায়ের গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো নড়ছে, হয়তো এখনো কিছু বলছে মেয়েটা। আরমান মাথাটা একটু নিচু করে তার কানটা নিয়ে গেল মায়ের মুখের কাছে। কি বলছে মেয়েটা তা শোনার জন্যে মায়া অস্পষ্ট স্বরে কাপা কাপা গলায় বলার চেষ্টা করছে। পাপা, খুব ক্ষুধা লেগেছে তো, খাইয়ে দাও না পাপা। ওই মহিলাটি খাবারের থালা এবং ওষুধটি একটা টুলের উপর রেখে গিয়েছিল। আরমান মায়ের বলা অস্পষ্ট স্বরের কথাটা শুনে উঠে গিয়ে সেই টুল নিয়ে এসে চৌকির পাশে রাখলো। তারপর মায়াকে ধরে তুলে পিঠের কাছে একটা বালিশ রেখে বসানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মায়া অতিরিক্ত দুর্বল থাকায় হেলে পড়ে যাচ্ছে, তাই আরমান নিজে ওর পাশে দেয়ালে হেলান দিয়ে বসলো। তারপর মায়াকে নিজের বুকের কাছে হেলান দিয়ে বসিয়ে নিল। এরপর হাত বাড়িয়ে খাবারের থালাটা নিয়ে রুটি থেকে ছোট টুকরা ছিঁড়ে তা তরকারিতে ডুবিয়ে মায়ার মুখে তুলে দিল। মায়াও জ্বরের ঘরে থেকেই খাবারটা মুখে নিল। এভাবে আরমান একটা রুটির অর্ধেকটা খাইয়ে দিল। এরপর মায়া আর খেতে চাইল না, তাই আরমান প্যারাসিটামল ট্যাবলেটটা খাইয়ে দিল মায়াকে। এরপর মায়া কিছুটা পিছিয়ে গিয়ে আরমানের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে আরাম করে শুয়ে পড়ল। বেচারি মায়া বুঝতেও পারল না যে যাকে ও জড়িয়ে ধরে ঘুমের দেশে তলিয়ে যাচ্ছে সে ওর পাপা নয়, তার এক্স হাজবেন্ড আরমান। এদিকে আরমান মায়ের এই কাজে পুরো স্ট্যাচু হয়ে গেল। ওর মনে হচ্ছে যেন থমকে গেল চারিপাশ। হার্টবিট এতটাই বেড়ে গেল যে ও নিজেই শুনতে পাচ্ছে। ঘরটা নিস্তব্ধ। ঘরটাতে থাকা ছোট্ট জানালাটা দিয়ে ঢোকা ঝড়ো হাওয়া শরীর জুড়ে শিরশিরে অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। আবার মায়ের শরীরের উত্তাপ নিজের গায়েও কিছুটা অনুভব করতে পারছে আরমান। পুরো ঘর ডুবে আছে নরম সোনালি হারিকেনের আলোয়। সেই আলোতে মায়ের মুখটা যেন আরো বেশি নির্মল কোমল মনে হচ্ছে। চোখে এক অপার মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে আরমান মায়ের দিকে। মায়ের ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আরমানের বুকে ছড়িয়ে আছে। আরমানের হাত ধীরে ধীরে এগিয়ে যায় মায়ের চুলের দিকে। আলগোছে সে চুলগুলো গুছিয়ে দেয়, ঠিক ঠিক যেন গাছতলার ভেজা ভোরের ফুল কুড়িয়ে নিচ্ছে খুব সাবধানে, যাতে একটাও ফুল নষ্ট না হয়। সকালবেলা মায়া নিজেকে একটা শক্তপোক্ত বাঁধনে আবিষ্কার করলো। মনে হচ্ছে ওর দম বন্ধ হয়ে আসছে। না, আর থাকতে পারলো না মায়া, চোখ খুলে ফেললো আর নিজেকে কারোর বুকে আবিষ্কার করলো। অনেক কষ্টে নড়ে চড়ে মুখ তুলে ঘুম ঘুম চোখে তাকালো কার বুকে আছে দেখার জন্যে। আর তাকাতে আরমানের মুখ দেখতে পেল। মায়ার তখনও ঘুম ছাড়েনি, তখনও ঘুমের ঘরে আছে। আরমানের মুখটা ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। মায়া ওর হাতটা বাড়িয়ে আরমানের খোঁচা খোঁচা চাপদারিতে বুলিয়ে দিল, কিন্তু নিজেও জানে না ও কি করছে। এদিকে মায়ার নড়াচড়া আর তার গালে কারো স্পর্শে ঘুম ভেঙে গেল। আরমানের চোখ মেলে তাকালো, আর চোখ মেলে তাকাতে মায়ার ফোলা ফোলা মুখে দৃষ্টি আটকে গেল ওর। গালগুলো ফুলে আছে, সাথে চোখগুলো ভীষণ মায়াবী লাগছে মায়াকে দেখতে। কালকে রাতেও মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার খেয়াল নেই। এদিকে আরমানের চোখ মেলে তাকাতে দেখে মায়া যেন নিজের হুঁশে ফিরে পেল। এক ঝটকায় নিজেকে আরমানের হাতের বন্ধন থেকে মুক্ত করলো। ছিটকে দূরে সরে বসলো, তারপর অবাক গলায় বলল, এ কি আপনি? আর এইভাবে আমরা দুজন আবার কিছু করেছেন আমার সাথে, তাই তো? মায়া কিছুটা জোর গলাতেই কথাটা বলল, তাই আরমান তাড়াতাড়ি ওর কাছে গিয়ে এক হাতে ওর মুখ, আরেক হাত দিয়ে ওর দুটো হাত চেপে ধরলো। তারপর চাপা অথচ গম্ভীর গলায় বলল, একদম চিল্লাবে না, চুপ থাকো। আর আগে নিজের শরীরের দিকে তাকিয়ে নিজেকে ঠিক করো, তারপর আমি বলছি।
আরমানের কথাটা মায়ার চোখের দিকে তাকিয়ে বলে চোখ বন্ধ করে নিল। আর এদিকে আরমানের বলা কথাটা শুনে মায়া নিজের দিকে তাকালো আর তাকাতে চমকে উঠল। এরপর মুখ দিয়ে জোরে জোরে শব্দ এবং হাত নাড়াচাড়া করতে লাগলো। মায়ার চমকানোর কারণ, পেটিকোটে শাড়ি গোজা থাকলে ওর বুকে শাড়ির আঁচল নেই, শুধু ব্লাউজ পরা। তাই মায়া নিজের গায়ে শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু মায়া একটা মেয়ে হয়ে কি আর একটা জিম করা স্বাস্থ্যবান পুরুষের সাথে পারে? আর এদিকে বোকা আরমান মায়াকে শাড়ি ঠিক করতে বললেও নিজেই ওর হাত চেপে ধরে আছে। মায়ের মুখ দিয়ে জোরে জোরে শব্দ করায় আরমান নিজের চোখ খুলে মায়ের চোখের দিকে তাকালো, তারপর বলল। কি হয়েছে? মায়া চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করছে তার হাত ছাড়ার জন্য। আরমান তা বুঝতে পেরে বলল। ও সরি। এই বলে ও মায়ার হাত ছেড়ে দিল। আর মায়া নিজের হাত ছাড়া পেতেই শাড়ির আঁচলটা তাড়াহুড়ো করে নিজের বুকে জড়িয়ে নিল। তারপর নিজের হাত দিয়ে আরমানের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আরমান এটা দেখে আবারও মায়ার দুই হাত নিজের এক হাত দিয়ে চেপে ধরলো। মায়া তখনও মুখ দিয়ে শব্দ করছে। আরমান কিছুটা নরম গলায় বলল। প্লিজ মায়া, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার মুখ থেকে হাত ছড়াচ্ছি, কিন্তু প্লিজ চিল্লাবে না। দেখো, আমরা অন্যের বাড়িতে আসছি। দেখো চারিদিকে দেখো। মায়া তাকিয়ে দেখলো, হ্যাঁ সত্যি সে এক অচেনা জায়গায় আছে। ছোট্ট একটা মাটির ঘর। মায়া ভীষণ অবাক হলো, একেবারে শান্ত হয়ে গেল। আরমান মায়াকে শান্ত হতে দেখে ধীরে ধীরে ওর হাত এবং মুখ ছেড়ে দিল। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে। ও অবাক গলাতেই বলল। আমরা এইখানে কিভাবে এলাম? কাল রাতে তো গাড়িতে ছিলাম আর প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, কাল খুব বজ্রপাত হয়, তুমি ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিলে। এদিকে গাড়িটাও খারাপ হয়ে গেছিলো, স্টার্ট নিচ্ছিল না। গাড়িতে থাকাটা রিস্ক হয়ে যেত। এই বাড়িটা আমাদের গাড়ি থেকে কিছুটা দূরে ছিল, তাই আমি তোমায় নিয়ে এই বাড়িতে এসেছিলাম। আর এই বাড়ির মানুষ দুজন ভেবেছে তুমি আর আমি স্বামী স্ত্রী, তাই এই এক ঘরে থাকতে দিয়েছে। আর আমি তোমার সাথে কিছু করিনি মিস। কিছু করলে তুমি ভালো বুঝতে পারতে। এতটাও খারাপ মানুষ আমি না যে কারো দুর্বলতার সুযোগ নেব। এই বাড়িতে যেই মহিলা থাকে তিনি তোমার ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। আর কাল রাতে তোমার জ্বর এসেছিল, বসে বসে সেবা করেছি আমি তোমার। আর তুমি নিজেই তোমার পাপা ভেবে আমাকে জড়িয়ে ধরছিলে। বসে বসে সেবা করেছি কথাটা আরমান তুলে থাকা পানির বাটি এবং কাপড়টা দেখিয়ে বলল। মায়া সেটা দেখলো এবং কাল রাতে আরমানের খাইয়ে দেওয়ার আবছা কিছু দৃশ্য মনে পড়ল। আর তাতে নিজের করা কাণ্ডের কথা ভেবে লজ্জা পেল। মায়া লজ্জায় মাথা নামিয়ে নিল। ঠিক তখনই দরজায় নক হওয়ার শব্দ হলো। বাইরে থেকে মহিলাটি বলছে। বাবা, উঠেছো তোমরা? একজন নিতে এসেছে তোমাদের। হ্যাঁ আন্টি, উঠেছি, আসছি আমরা। ঠিক আছে বাবা। এই বলে উনি চলে গেলেন। আরমান মায়ের উদ্দেশ্যে বলল। শুনো মায়া, ওরা কিন্তু জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, এটা মনে রাখবে। যদিও আমি ওদের বলিনি, ওরা নিজেরাই ভেবে নিয়েছে। আমি আর ওদের ভুল ভাঙাইনি, তাই ওদের সামনে আমাকে স্যার বলবে না, ঠিক আছে? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল, তারপর বলল। কিন্তু উনি যে বললেন কেউ একজন এসেছে আমাদের নিতে। আরমান চৌকি থেকে উঠতে উঠতে বলল। হ্যাঁ, আবির এসেছে আমাদের নিতে। কাল রাতে আমি ওকে মেসেজ করে দিয়েছিলাম, নেটওয়ার্ক ছিল না, তাই কল যাচ্ছিল না। মেসেজ দিয়ে রেখেছিলাম যাতে নেটওয়ার্ক এলে চলে যায়। আর হ্যাঁ, নিজেকে ঠিকমতো গুছিয়ে নিয়ে বেরিয়ে এসো, বাইরে লোক আছে। কথাটা বলে আরমান দরজা খুলে বেরিয়ে আবারও দরজাটা বাইরে থেকে টেনে দিল। আর এদিকে মায়া হাঁ করে অবাক হয়ে তাকিয়ে থাকলো আরমানের যাওয়ার দিকে। ও এতক্ষণ খেয়াল করেনি যে আরমান লুঙ্গি পরেছিল। আরমানকে লুঙ্গি ধরে কোনো রকমে হেঁটে যেতে দেখে মায়া খেয়াল করলো। এটা দেখে মায়া প্রথমে ফিক করে হেসে ফেললো, তারপর কিছুক্ষণ মন খুলেই হাসলো। আগে দেখলে লোকটিকে রাগানো যেত খুব, কেমন একটা আজব লাগছে ওনাকে এই লুঙ্গিতে দেখে। আরমান কালকে রাতে লোকটার সাথে গল্প করার সময় এক ফাঁকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়েছিল ওদের পরিস্থিতির কথা। আর এই সাত সকালে আবিরও আরমানের ফোনের লোকেশন ট্র্যাক করে হাজির হয়েছে এখানে। আরমান মায়াকে নিজেকে গুছিয়ে নিয়ে বেরিয়ে আসতে বলার কারণ, মায়ের পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে। একজন অজ্ঞান থাকা মেয়েকে তো আর ভালোভাবে শাড়ি পরানো যায় না, তাই মহিলাটি কোনো রকমে শাড়ি কোমরে গুজে পেঁচিয়ে দিয়েছিল। মায়া শাড়ি ঠিক করে মাথায় আঁচল দিয়ে হালকা ঘোমটা দিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে আবির, আরমান আরেকটা লোক মোড়াতে বসে আছে। কাল রাতে ঝড় বৃষ্টি হওয়ায় মাটির মেঝেটা হালকা ভেজা ভেজা ভাব। আবির মায়াকে দেখে চিল্লিয়ে বলল। আরে মায়া, তোমাকে তো পুরো বউ লাগছে। আরমান আবিরের এই কথা শুনে রাগে দাঁত কিরমির করে বলল। হ্যাঁ, আমার বউকে বউ বউ লাগবে না তো কি লাগবে? বিয়ে করা বউ আমারও। আরে তোদের বিয়ে তো হয়ে। আর বলতে পারল না আবির। আরমানের চোখের দিকে তাকিয়ে থেমে গেল। চোখ বড় বড় ও লাল করে তাকিয়ে আছে আরমান, যেন চোখ দিয়ে আগুন ঝরছে। তখনই আবিরের ফোনে মেসেজ এলো। আবিরের ফোন ওর হাতেই ছিল। তাকিয়ে দেখলো আরমানের মেসেজও। মুখ তুলে আরমানকে কিছু বলতে যাবে, তার আগেই আবারও আরমানের চোখ রাঙানিতে থেমে গেল। তারপর চুপসে যাওয়া মুখ নিয়ে মেসেজ ওপেন করলো। দেখলো তাতে লেখা। এই বাড়ির মানুষ দুটো জানে আমি আর মাই হাজব্যান্ড ওয়াইফ। এটা ভেবেই ওরা আমাদের এখানে থাকতে দিয়েছিল, তাই ভালো হবে নিজ মুখটা বন্ধ রাখো। তখনই এই বাড়ির মহিলাটি ওদের জন্য চা নিয়ে এসেছিল। আবিরের বলা কথা ওনার কানেও গেছে, তাই উনি অবাক হয়ে বললেন। কি বলছো বাবা? ওরা স্বামী স্ত্রী?
আবির ওনাকে পুরা কথা শেষ করতে না দিয়ে বলল, আরে আরে আন্টি, আমি তো মজা করছিলাম আমার বন্ধুর সাথে। আর আপনি সত্যি সত্যি ভেবে বসে আছেন? আসলে ওদের এই কিছুদিন হলো বিয়ে হয়েছে। আমি তো বলছিলাম আরে তোদের তো বিয়ে হয়ে একদিনের জন্য ছোট করে হানিমুনও হয়ে গেল, সাথে দারুণ একটা ঝড় বৃষ্টির ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। আরমান আবিরের কথায় ভীষণ বিরক্ত হলো। এই ছেলেটা সবসময় একটু বেশি বেশি করে। আর এদিকে তো আবিরের কথায় মায়া লজ্জা পেল ভীষণ। সবকিছু জেনে শুনেও কী সব বলছে ওর আবির ভাইয়া। মহিলাটি মুচকি এসে বললেন, ও তাই বলো। আচ্ছা বাবা, অনেক হয়েছে মজা করা। এবার নাও, চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে না হলে। আর তুমি দাঁড়িয়ে কেন মা? এখানে এসে বসো। তোমার তো কাল রাতে ভীষণ জ্বর এসেছিল, এখন কমেছে? উনি সবাইকে চা দিয়ে এগিয়ে গেল মায়ার দিকে। তারপর মায়ের কপালে হাত রেখে দেখলো এখনো জ্বর আছে কিনা। যাক বাবা, জ্বরটা আর নেই। আবির অবাক হয়ে বলল। সে কি মায়া, তোমার জ্বর এসেছিল? আরমান দাঁতে দাঁত চিবিয়ে আবিরকে উত্তর দিল, হ্যাঁ, আর জ্বর এসেছিল। তাড়াতাড়ি চলো, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আরে তোমরা এখনও চলে যাবে? বসো, একটু খাওয়া দাওয়া করে যাবে। আরমান মুচকি হেসে বলল, না আঙ্কেল, আর থাকলেও হবে না, অফিস আছে আমার, অফিস যেতে হবে, আবার ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। কথাগুলো বলেই আরমান চা খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। আবির আরমানকে উঠে দাঁড়াতে দেখে নিজেও তাড়াতাড়ি চা শেষ করে উঠে দাঁড়ালো। আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, এ সময় আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে সবাই চিন্তা করবে। তোমার জামাগুলো তো এখনো ভিজা আছে মা। আর বাবা, তুমি তোমার ভেজা কাপড়গুলোই পরে নিয়েছো? ও কোনো ব্যাপার না আন্টি, আমার আসলে ওইসব পড়ার অভ্যাস নিত তাই। আচ্ছা বাবা, ঠিক আছে। আর একটু দাঁড়াও, আমি তোমার বউয়ের জামাগুলো একটা প্যাকেটে ভরে দেই। বলেই মহিলাটি চলে গেল। আর এদিকে আরমান যখন লুঙ্গি পরা অবস্থায় বেরিয়েছিল তখন আবির তো পুরো হাঁ হয়ে দেখছিল, যেন মনে হচ্ছিল সামনে কোনো এলিয়ান দেখছে। তারপর হু হা করে অনেকক্ষণ হেসেছিল। তাই আরমান ওই লুঙ্গি গেঞ্জি পাল্টে নিজের ভেজা জামা প্যান্টটি পরে নিয়েছিল। কিছুক্ষণের মধ্যে মহিলাটি একটা প্যাকেট করে মায়ের জামা কাপড় ভরে নিয়ে এসে মায়ের হাতে দিল। তারপর মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আবার আসবে হ্যাঁ মা, আর নিজের খেয়াল রাখবে। জানো, তুমি না একদম আমার মেয়ের বয়সী। আমার মেয়েটা থাকলে হয়তো এতদিনে তোমার মতোই হতো। বলতে বলতেই মহিলাটির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। লোকটি বলল, তুমিও না যে কি বলো, আমাদের এই গরিবের ঘরে এত বড় মানুষদের আবার হাসতে বলছো? আরে আঙ্কেল, কি বলছেন এসব আপনি? আপনার যদি না থাকতেন তাহলে কাল আমাদের কি হতো ভাবুন তো। আপনি চিন্তা করবেন না আন্টি, আমরা আবার আসবো। হ্যাঁ আন্টি, আমরা আবারও আসবো। আর আপনারা আমাদের জন্য যা করছেন তা কোনোদিনও ভুলবো না। ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আপনাদের। তবে আমি ছেলে হিসেবে কিছু দিলে সেটা নিতে হবে। আর আজকে নেওয়ার কথা বলছি না, আবারও আসবো একদিন। আর সেদিন আমি যেটা দেবো সেটা নিতে হবে। ফেরাতে পারবেন না কিন্তু আপনার এই ছেলেকে। এরপর ওরা আরও কিছু কথা বলে ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। রাস্তায় যেখানে আরমানের গাড়িটা ছিল সেখানে গিয়ে দেখলো গাড়ির উপরে একটা গাছ ভেঙে পড়ে আছে। গাড়িটারও অনেক ক্ষতি হয়েছে। আরমান যেটার ভয় পেয়েছিল সেটাই হয়েছে। ভাগ্যিস ও মায়াকে কোলে নিয়ে বেরিয়ে গিয়েছিল 2 দিন পর। মায়া অফিসে যাওয়ার জন্য পুরো রেডি। ও আলমারি খুলে সেই লকারটা খুললো ডায়েরিটা বের করার জন্য। ও ভেবেছে আজ এই ডায়েরি থেকে কিছু ডিজাইন নিবে। এই ডায়েরিতে আঁকাও ডিজাইন কখনো কোথাও ব্যবহার করেনি। তাই মায়া লকারটা খুললো ডায়েরিটা বের করার জন্যে। তখনই নজর গেল ওখানে থাকা সেই কাঠের বাক্সটায়। মায়া কি যেন ভেবে ওটা হাতে নিয়ে বাক্সটা খুললো। আর খুলতেই দেখতে পেল একটা কিছুটা ভেঙে যাওয়া ঘড়ি। সেটা হাতে নিয়ে দেখলো। তারপর ওটা আবারও রেখে দিয়ে দেখলো আরও কি যেন একটা আছে। সেটা হাতে তুলতেই কে যেন ঝড়ের গতিতে সোর হাত থেকে ছো মেরে কেড়ে নিল। আরমান মায়ের ঘরেই আসছিল কাজের ব্যাপারে কিছু কথা বলার জন্যে। মায়ের ঘরের দরজা খোলাই ছিল। বাইরে থেকে ভেতরে চোখ যেতেই দেখলো মায়া কাঠের বাক্স খোলার দৃশ্য আর ওর হাতে থাকা চেনা ঘড়িটা। আর তারপরই মায়া বের করলো সেই খুব করে চেনা ওর পিচ্ছে মায়াবতীর জামার নেম প্লেট, যেটা আজও ভুলতে পারেনি ও। মায়ের হাত থেকে জিনিসটাকে ঝড়ের গতিতে এসে ছিনিয়ে নিল, সেটাও দেখার সুযোগ মায়া পেল না। সাথে সাথে সামনের মানুষটা শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। আর মায়া যেন পুরো থমকে গেল। কি হচ্ছে ওর সাথেও নিজেও বুঝতে পারছে না। আরমান মায়াকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে কণ্ঠে উৎফুল্লতা নিয়ে বলল, থ্যাংক ইউ মায়া, থ্যাংক ইউ সো মাচ। 1000টা ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তোমায়। তুমি নিজেও জানো না যে তুমি আমায় কী পাইয়ে দিয়েছো। অনেক অনেক থ্যাঙ্কস। মায়া অবাক হয়ে পোকার মতো বলল, কিন্তু আমি করেছিটা কি? আর আপনি প্লিজ আমায় ছাড়ুন, কেউ দেখলে খারাপ ভাবে। আর এমনিতেই আপনি এত শক্ত করে ধরেছেন, দম বন্ধ হয়ে আসছে আমার। আরমান মায়াকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে কণ্ঠে উৎফুল্লতা নিয়েই বলল, ও সরি, আর তুমি যা করেছো তা 1000 ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। আমার জানটাকে ফিরে দিয়েছো তুমি। মায়া এবার বিরক্ত হয়ে বলল, আরে ভাই, কি করেছি সেটা তো বলেন। আরমানের হাতে থাকা নেম প্লেটটা দেখিয়ে বলল, এই যে এটার মধ্যে আমার জানটা লুকিয়ে আছে, তুমি বুঝবে না।
মায়া জিনিসটা কি সেটা হাতে নিয়ে দেখার জন্য হাত বাড়ালো, কিন্তু তার আগে আরমান নিজের হাতের মুঠোয় ভরে নিয়ে হাত সরিয়ে দিল। মায়া বিরক্ত হয়ে বলল। আরে জিনিসটা কি সেটা তো দেখতে দিন। আরমান মুখে হাসি নিয়ে বলল। না, একদম না। এটা কারোর হাতে দেওয়া যাবে না। বললাম না, এটার মধ্যে আমার জান লুকিয়েছে, আর হারাতে চাই না আমি এটাকে। আচ্ছা, আমি যাই, পরে কথা হবে। আর হ্যাঁ, এটাকে খুঁজে দেওয়ার জন্য তুমি যা চাও তোমাকে তাই দেবো। ওকে খুঁজে বের করতে হবে আমার। বলে আরমান ওই বাক্সটা মায়ের হাত থেকে নিয়ে নেম প্লেটটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আর এই পুরো বিষয়টা মায়ের মাথার উপর দিয়ে গেল। কি থেকে কি হলো কিছুই বুঝলো না ও। হ্যাঁ, ওই নেম প্লেটটা ভীষণ চেনা চেনা লাগছে ওর কাছে, তাই হাতে নিয়ে দেখতে চেয়েছিল, কিন্তু তার আগে আরমান চলে গেল। আরমানের এমন অদ্ভুত বিহেভ করায় ভীষণ অবাক হলো মায়া। কি আছে ওতে যে বলছে ওর জানটাই নাকি আছে ওর মধ্যে? মিস্টার আরমান হয়তো পাগল হয়ে গেছে, আরও বেশি বেশি ভাবলে নিজেও পাগল হয়ে যাবে। তাই মাথা থেকে ঝেড়ে ফেলে দিল পুরো বিষয়টা, তারপরও নিজের কাজে মন দিল। এদিকে আরমান নিজের রুমে এসে নেম প্লেটটা হাতে ধরে বসে আছে। মুখে তার লেগে আছে বিজয়ের হাসি। মনে হচ্ছে পুরো দুনিয়া জিতে নিয়েছে ও। যে মানুষটার মুখ সবসময় রাগী গম্ভীর হয়ে থাকতো, আজ সেই মানুষটাকে দেখলে যে কেউ অবাক হবে, কারণ আজকের আরমান যে সবার অচেনা। ও বাক্স থেকে সেই ভাঙা ঘড়িটা বের করলো। এই ঘড়িটা ওরই ছিল। আজ থেকে 10 বছর আগে যখন ওর অ্যাক্সিডেন্টটা হয়, তখন ওর হাতে এই ঘড়িটাই পড়েছিল। তাই ঘড়িটা চিনতে একটুও ভুল হলো না আরমানের। এই বাক্সটা মায়া দাদুর আলমারি থেকে বের করলো, তার মানে এই জিনিস দুটো দাদুর কাছে ছিল। কই, কখনো বলেনি তো এই বিষয়ে। আর দাদুই বা কেন এটাকে এত যত্ন সহকারে রেখে দিয়েছিল? সেই অ্যাক্সিডেন্টে ওর জ্ঞান হারানোর আগে পর্যন্ত এই নেমপ্লেটটি ওর হাতেই ছিল, কিন্তু জ্ঞান ফেরার পর এটার কথা আর মনে ছিল না। এটা যেভাবেই হোক ওর হাত থেকে হয়তো দাদু পেয়েছিল আর রেখে দিয়েছিল। যাকগে সেসব, ও যে নেম প্লেটটা খুঁজে পেয়েছে এটাই অনেক। এবার ওর পিচ্চি মায়াবতীকে সহজেই খুঁজে বের করবে। আরমান নেম প্লেটটি হাতে নিয়ে আবারও দেখতে শুরু করলো। প্রথমে স্কুলের নাম গোল করে লেখা, তারপর মাইশা তালুকদার, ক্লাস 6, রোল নাম্বার 23। মাইশা তালুকদার, আবারও সেই তালুকদার। মায়াও তো তালুকদার। তাহলে কি ওর সেই পিচ্চি মায়াবতী? না না, এটা কিভাবে সম্ভব? ওর নাম তো মায়া, আর ওর পিচ্চি মায়াবতীর নাম তো মাইশা। আর তালুকদার পদবী কি একজনেরই আছে? তালুকদার পদবী তো আরও অনেকেরই আছে। ও কি একবার মায়ার ব্যাপারে খোঁজ নিয়ে দেখবে? না না, ওকে সব কিছু বাদ দিয়ে এই নেম প্লেটের মালকিনকে খুঁজতে হবে। মাইশা, হ্যাঁ, মাইশাই ওর পিচ্চি মায়াবতী। এই মায়ার কথা ওর মাথা থেকে বের করে এই নেম প্লেটের মানুষটিকে খুঁজতে হবে। আরমান ফোন বের করে নেম প্লেটটির একটা ছবি তুলে নিল, তারপর ছবিটা একজনকে পাঠিয়ে দিয়ে কল লাগালো তাকে। উনি কল রিসিভ করতে আরমান বলে উঠল। বিরাট, মাইশার কোনো খবর পেয়েছো? বিরাট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। না স্যার, শুধুমাত্র একটা মেয়ের নাম দিয়ে কি তাকে খুঁজে বের করা যায়? তাও তো 20-22 বছরের মাইশা নামের অনেক মেয়েদের, তারা যখন 10-12 বছরের ছিল সেই ছবি আপনাকে দেখিয়েছি। আপনি তো বলেছেন ওরা কেউ নয়। ছবিও আঁকিয়েছি আপনাকে দিয়ে, কিন্তু আপনি বর্ণনা ঠিকঠাক না দিতে পারার জন্য সেই ছবি নাকি মাইশার মতো দেখতেই হয়নি। এরপর আর কি করব বলুন? আর চিন্তা নেই বিরাট, এবার হয়তো খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। খুব বড় একটা ক্লু পাঠিয়েছি তোমায়, মোবাইলটা একবার চেক করো। বিরাট ওর ফোন চেক করে দেখলো আরমান একটা ছবি পাঠিয়েছে। ও ছবিটা ওপেন করে দেখলো, তারপর আরমানকে উদ্দেশ্য করে বলল। স্যার, এটা তো কোনো স্কুল ড্রেসের নেম প্লেট মনে হচ্ছে। নাম মাইশা তালুকদার। 1 মিনিট, তার মানে আপনি যেই মাইশাকে খুঁজছেন এটা তারই স্কুল ড্রেসের? ওয়াও, গ্রেট। এবার তো খুব সহজেই খুঁজে বের করা যাবে তাহলে। হ্যাঁ, ওটাই বলছি আমি। তুমি আগে এই স্কুলটি গিয়ে খুঁজে বের করো, তারপর এই স্কুলে গিয়ে খোঁজ লাগাও মাইশার। একদম স্যার, আমি কালই বেরিয়ে পড়ব আপনার মাইশার খোঁজে। আপনি একদমই চিন্তা করবেন না। এবার আপনার মাইশাকে যেভাবেই হোক আপনার সামনে হাজির করব। না, ওকে আমার সামনে হাজির করার দরকার নেই। তুমি শুধু কোথায় আছে সেটা খুঁজে বের করো, তারপর আমি নিজেই ওর সামনে গিয়ে হাজির হব। আর কাল কেন, আজই বেরিয়ে পড়ো। বিরাট কিছুটা মিনতির সুরে বলল। প্লিজ স্যার, আমাকে আজকে 3টা সময় দিন। আমি আসলে বাড়িতে এসেছি সকলের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। কাজের চক্করে বাড়িতে আসা হয় না অনেক দিন, তাই প্লিজ আমাকে আজকে দিনটা সময় দিন। আরমান বিরক্ত হতে গিয়েও নিজেকে সামলে নিল, তারপর বলল। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো। আর টাকা পয়সার দিক দিয়ে চিন্তা করো না, যত টাকা হবে আমি দেব, কিন্তু আমার মাইশাকে চাই। চাই মানে চাই। তাই যেভাবে হোক তুমি ওকে খুঁজে বের করো, তাতে তোমাকে যেখানে যেতে হয় যাও। ঠিক আছে স্যার, থ্যাঙ্কস আমাকে আজকে দিনটা সময় দেওয়ার জন্য। খুব শীঘ্রই আমি আপনাদের মাইশাকে খুঁজে বের করব ইনশাল্লাহ।
এই বলে বিরাট কল কেটে দিল। বিরাট একজন গোয়েন্দা, একটা বিরাট বড় গোয়েন্দা সংস্থায় কাজ করে। ছেলেটা মধ্যবিত্ত ঘরের হলে অনেক বড় বড় কেস সলভ করেছে ও, তাই অনেক আগে থেকে আরমান মাইশার কেসটাও এই বিরাটকে দিয়েছে ও। তখনই আবির ওর ঘরে ঢুকতে ঢুকতে বলল। কি ব্যাপার, মাইশাকে খুঁজে পেয়ে গেলে নাকি? মাইশা মাইশা করছে শুনলাম। তখনই আবিরের পিছু পিছু সামিরাও ঘরে ঢুকতে ঢুকতে বলল। আবির ভাইয়া, এই মাইশাটা সেই মেয়ে না যে অনেক আগে দার্জিলিংয়ে বড় ভাইয়াকে বাঁচিয়েছিল? হ্যাঁ, এটা সেই মাইশা যাকে তোর ভাইয়া পাগলের মতো খুঁজছে। হ্যাঁ, সেটা জানি। আর এটাও জানি যে ভাইয়া সেই মেয়ের জন্যই মায়া ভাবিকে ডিভোর্স দিয়েছে। আচ্ছা ভাইয়া, তাকে কি খুঁজে পেয়ে গেছো? আরমান ওদের দুজনের আগমনে ভীষণ বিরক্ত। আরমান ওর বোনকে খুব ভালোবাসলো। ও যদি আবিরের সাথে থাকে তাহলে দুটোতে মিলে আজাইরা বকবক শুরু করে। এই দুটাকে একদম একসাথে দেখতে পারে না। আরমান বিরক্ত গলায় বলল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।